প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি সবাইকে ২৫০০ টাকা করে বৈশাখী বোনাস দিচ্ছেন, এমন গুজবের সাথে একটি লিংক ছড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক ফেসবুক পেজে। সেই লিংকে ক্লিক করার সাথে সাথে অনেকেই হারাচ্ছেন টাকা এবং ব্যক্তিগত তথ্য। ওদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের একটি পোস্ট থেকে দাবি করা হয়, বাংলাদেশে সপ্তাহে ৩ দিন অফিস ও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে। অথচ দাবিটি সম্পূর্ণ মিথ্যা। জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। ওদিকে মানুষকে এপ্রিল ফুল বানানোর নামে গুজব ছড়িয়ে দেয়া হলো। বিসিবির সভাপতি হয়েছেন তামিম ইকবাল এবং গ্রেফতার হয়েছেন মাশরাফি। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নোটিশ ছড়িয়ে পড়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের একটি পোস্টে। সেখানে দাবি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সপ্তাহে ৩ দিন অফিস ও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। শুরু হয় ব্যাপক আলোচনা। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এমন কোনো নোটিশ মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। প্রশাসন এক শাখার উপসচিব শরীফুল ইসলাম বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন। ওদিকে এপ্রিল ফুল উপলক্ষে বিসিবি ও ক্রিকেটারদের নিয়ে একাধিক বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তামিম ইকবালকে বিসিবির সভাপতি, মেহেদী হাসান মিরাজের অবসর ও মোহাম্মদ মিঠুনকে সহসভাপতি দাবি করে বিভ্রান্তি ছড়ানো হয়। দাবিগুলোকে সত্য ভেবে 450 পৃথক অ্যাকাউন্ট থেকে দাবিগুলো ছড়িয়ে পড়ে। প্রায় 26,000 মানুষ প্রতিক্রিয়া জানায়, আবার মন্তব্যও করেন প্রায় 750 মানুষ। তবে যাচাই করে দেখা যায়, এসব দাবি সম্পূর্ণ ভুয়া। আবার গ্রেফতার হলেন মাশরাফি বিন মুর্তজা। শিরোনামে যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে ফেসবুকে। মুহূর্তে দাবিটি ছড়িয়ে পড়ে, কমেন্ট সেকশনে শুরু হয় উত্তেজনা। তবে অনুসন্ধানে দেখা যায়, মাশরাফির গ্রেফতারের কোনো ঘটনা ঘটেনি। যমুনা টিভিও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। ক্লিক করার 2 মিনিটেই মিলবে 2500 টাকা। পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশাখী বোনাস দেওয়ার দাবিতে এমন একটি আবেদন লিঙ্ক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রচারিত লিঙ্কটি সম্পূর্ণ ভুয়া। এটি ব্যবহারকারীদের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গণমাধ্যমে এ ধরনের কোনো সরকারি ঘোষণার তথ্য পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে তৈরি করা হচ্ছে ভুয়া ফটোকার্ড ও ডিপফেক ভিডিও। এর বেশিরভাগই বিভ্রান্তি ছড়িয়ে ভিউ বাড়ানোর অপচেষ্টা। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা দেখছিলাম প্রতিবেদন এবং নানা ধরনের নানাজনকে নিয়ে যে গুজবগুলো সেগুলো ছড়িয়ে পড়ছে এবং মানুষ বিশ্বাসও করছে, ক্ষতিগ্রস্তও হচ্ছে। এগুলো নিয়েই আমাদের আজকের আলাপ। আগেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। বর্তমানে যেটা দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের বিভ্রান্তিকর এবং যেটাকে বলা হয় এআই জেনারেটেড ডিপ ফেক কিছু ভিডিও সেগুলো ছড়িয়ে পড়ছে। আপনি কি মনে করেন যে এর পেছনে কোনো পরিকল্পিত সংস্থা বা গোষ্ঠী কাজ করছে? হ্যাঁ, আমার ব্যক্তিগত অনুভূতি যে এই ধরনের ফেক নিউজের সবচেয়ে চমৎকার সময় হচ্ছে যখন একটি রাষ্ট্র বা একটা জাতি বা একটা সমাজ নানাবিধ সমস্যায় জর্জরিত থাকে, চাপে থাকে, সরকার চাপে থাকে, জনগণ চাপে থাকে, বিভিন্ন মুখী যখন চ্যালেঞ্জ একটা সমাজের সামনে আসে, তখনই এই ধরনের গুজব, ফেক নিউজ এগুলি কিন্তু মানে কার্যকরভাবে যারা যে গোষ্ঠী এই ফেক নিউজ তৈরি করে বা যে ব্যক্তি তৈরি করে, তার যে উদ্দেশ্য সেটি সফল হয়। আমরা যে আপনি একটু আগে দেখালেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি প্রজ্ঞাপন হয়েছে যে 3 দিন অফিস, 2 দিন বাসা থেকে অফিস করতে হবে, এরকম একটা প্রজ্ঞাপন। তো এইটি মানুষ কেন বিশ্বাস করবে? কারণ পরিস্থিতিটা কিন্তু আমাদের জ্বালানি সংকটের কারণে
বা সার্বিক পরিস্থিতির কারণে, মিডল ইস্টে যুদ্ধের কারণে আমাদের সরকার বা জনগণের মধ্যে এই এনার্জি সেভ করার জন্য বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছিল। এর মাঝখান থেকে কিন্তু সরকার সিদ্ধান্ত কি নিবে সেটাকে হয়তো প্রভাবিত করা, অথবা সরকারের সিদ্ধান্তটাকে আগাম সমালোচনার মধ্যে ফেলায় দেওয়া, বা একটা রাজনৈতিক ফায়দা নেওয়া, অথবা কোনো গোষ্ঠীগত স্বার্থে এটিকে করা, এটা কিন্তু ওই সেই সুযোগটা নিয়েছে। সে কারণে কিন্তু এটি খুব পপুলারলি প্রচারিত হয়েছে। আমার ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক কলিগরা এটা নিয়ে মানে আমাদের রেজিস্ট্রারকে বিভিন্নভাবে জানার চেষ্টা করছে যে এই ধরনের কি আসলে প্রজ্ঞাপন আসছে কিনা। তার মানে ফেক নিউজ একটা বড় জায়গা দখল করে ফেলেছে আমাদের বর্তমান সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক যুদ্ধে। বিভিন্ন জায়গায় ফেক নিউজ কিন্তু খুব ইফেক্টিভলি কাজ করে বিধায় ফেক নিউজের একটা গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু আমাদের করণীয় কি? এটার ব্যাপারে তো আমাদের কিছু একটা সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে। ফেক নিউজের সবচেয়ে বড় টুলস হিসাবে এখন আবির্ভূত হয়েছে এআই জেনারেটেড আপনার ছবি অথবা মুভি অথবা ভিডিও অথবা নানাবিধ গল্প তৈরি করে সেটাকে ছড়িয়ে দেওয়া। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যে সকল মেইন স্ট্রিমিং অথেন্টিক মিডিয়া আছে তাদের লোগো ব্যবহার করা, তাদের ফটো কার্ডের মতো করে সেটাকে প্রচার করা। সেই জন্য আমার ধারণা এআই ডেভেলপ করার জন্য সফটওয়্যার, সেই সফটওয়্যারের ব্যাপারে একটা বিধিনিষেধ হওয়া উচিত। লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান ছাড়া এই এআই অ্যাপস ব্যবহার করতে পারবে না। সাধারণরা যাতে এআই ব্যবহার করতে না পারে সেটা একটা রেগুলেশনস তৈরি করা। কারণ আপনি খেয়াল করবেন আমরা প্রায় দেখছি যে আপনার নিউজও আসলো যে ব্যক্তি চরিত্র হনন করার ক্ষেত্রে বা ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করার ক্ষেত্রে অথবা নিজেকে বড় একটা মানুষ হিসেবে জাহির করা, মানে দুই দিক থেকেই যদি আমরা বলি, এইটা কিন্তু খুব ব্যাপকভাবে কাজ করছে। সেজন্য আমি মনে করি এই এআই জেনারেটেড করার মতো যে সকল সফটওয়্যার আছে বা সেইগুলির ব্যবহার বিধি করা, নিশ্চিত করার একটা প্রয়োজনীয়তার কথা আপনি বলছেন। এইসব বিষয় নিয়ে আরো কথা নিশ্চয়ই বলতে চাই, আপনার সাথে আরো আলোচনা করব। তবে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করছি সঙ্গে থাকবার জন্য। ফিরছি আবারও আপনার কাছেই। আজকের এই আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু। চলে যাচ্ছি তার কাছেই। বিরতির আগে আলাপ হচ্ছিল আপনার সাথে এবং আপনি বলছিলেন যে অনেককেই পার্সোনাল অ্যাটাক করা হয় এই ধরনের অপতথ্যের মাধ্যমে। অনেক সময় দেখা যায় খোদ রাজনৈতিক কর্মীরাই প্রতিপক্ষের বিরুদ্ধে গুজব ছড়াতে যুক্ত থাকেন। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কোড অফ কন্ডাক্ট বা কোনো দিক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই জরুরি থাকা উচিত। এই আপনি যে কোনো ধরনের সমাজ, অর্থনীতি, রাজনীতিকে প্রভাবিত করে নেগেটিভলি এরকম যে কোনো কর্মকাণ্ড রাষ্ট্র জনগণের স্বার্থে কিন্তু এই ধরনের কোড অফ কন্ডাক্ট রেগুলেট করতে পারে। আমাদের যেহেতু পার্লামেন্ট আছে, পার্লামেন্টে সব দল মিলে আলোচনা করে এর যে বিরূপ প্রভাব সেটাকে সামনে রেখে করতে পারে। আপনাকে একটা তথ্য দিই, আমাদের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অথবা ফেক নিউজ বলি, তার উর্বর ক্ষেত্র হিসাবে আমরা কিন্তু আমেরিকার সমতুল্য। মানে আমরা আমেরিকার সমতুল্য অনেক ক্ষেত্রেই না, কিন্তু এই ক্ষেত্রে আমেরিকার সাথে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ একেবারে খুব কাছাকাছি। তার মানে আমরা একটা জিনিস আমরা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে যে যখন সমাজে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে, তখন এই ধরনের ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের কদর বাড়ে। আর সঙ্গত কারণে এই সুযোগটাকে কাজে লাগায় স্বার্থান্বেষী গ্রুপ। সেটা ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং আমাদের বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে আপনার ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, তারা কিন্তু এই ইনফরমেশনগুলো ছড়িয়ে তাদের যে উদ্দেশ্য সেটাকে সফল করে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হতে পারে কিভাবে আমরা এর থেকে মুক্ত হতে পারি। মুক্ত হওয়ার জন্য প্রথম আসলে লং টার্ম ভিশন হচ্ছে যে মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে একটা মুক্তির জায়গায়, একটা অবাধ গণতন্ত্রের একটা স্বচ্ছ মানে তথ্য প্রবাহের জায়গায় যদি আমরা নিতে পারি, তাহলে এগুলো কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে
আমাদেরকে টুলস অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনি ইন্ডিয়াতে যদি দেখেন, ওখানে কিন্তু অনেক বেসরকারি মিডিয়া এমন ভাবে ধারা বর্ণনা দেয় যে ইরান যুদ্ধের বিষয়গুলো মনে হচ্ছে না এখনই খেলাধুলা হচ্ছে, মানে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হচ্ছে, কে কাকে কয়টা ফাউল করলো, গোল করলো, এইভাবে বর্ণনা দেয়। এতে কিন্তু মানুষ নানাভাবে প্রভাবিত হয়। তা আমাদের দেশে মেইন স্ট্রিমিং মিডিয়া যথেষ্ট তাদের তুলনায় অনেক বেটার, কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলির আগে কিন্তু অনেক দায় দায়িত্ব যেমন ছিল, এখন কিন্তু আরো দায় দায়িত্ব বাড়ছে। আর প্রিন্ট মিডিয়ার আমাদের কদরটা কিন্তু হারিয়ে গেছিল। হ্যাঁ, আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ার কারণে তার গুরুত্ব, তার মানে উপযোগিতা, সেটা কিন্তু আবার ফেরত আসতেছে। একমাত্র প্রিন্ট মিডিয়াগুলা যদি কোনো একটা তথ্যকে যাচাই বাছাই করে বিভিন্ন সোর্স থেকে যখন প্রকাশ করে, তখন সেটা আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু সেগুলিকে রেফারেন্স করতে পারে। আমি এই জন্য মনে করি আমাদের মিডিয়া যারা মেইন স্ট্রিমিং আছেন তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা দরকার, তাদের মধ্যে আন্তঃযোগাযোগের একটা সেল থাকা দরকার, যার মধ্যে দিয়ে যে কোনো নিউজকে তারা নালিফাই করবেন। পাশাপাশি দরকার হলো সরকারের রেগুলেটরি অথরিটি, তারা আমাদের এআই জেনারেটেড করার মতো যে সফটওয়্যারগুলি আছে, যেগুলি আমাদের অনলাইনে ফ্রি অ্যাপস হিসাবে আছে বা বিভিন্ন ভাবে ইউজ করতে পারে, এই ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া যে সুনির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া এআই ব্যবহার করতে পারবো না। এআই কেন ব্যবহার করবো আমরা? সবাই তো এআই ব্যবহার করার দরকার নেই, তবে কিছু কিছু জায়গায় এআই বা যারা করেন বা যারা লাইসেন্স প্রাপ্ত, তারা একটা রেগুলেশনস এর মধ্যে দিয়ে সেটা ব্যবহার করবেন। এইটা আমাদের মনে হয় খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষের সচেতনতা, এটার বিকল্প নাই। আপনি একটা খবর শুনলেন, সাথে সাথে সেটার পিছনে না দৌড়ে খবরটা যথাযথ প্রতিষ্ঠান থেকে হলো কিনা, যথাযথ নিরাপদ সোর্স থেকে আসলো কিনা, সে ব্যাপারে আগে নিশ্চিত হতে জেনে হবে। নেওয়া। এই এই বিষয়টা আপনারা যদি দেখেন, আমরা অতীতে কিন্তু আমরা এমনও দেখেছি যে বিভিন্ন এনজিও এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষদেরকে কিন্তু এক্সপ্লয়েট করেছে। যে এরকম ঘটনা এখানে এখনো টাকা ঘটছে। জমা এই যে বিভিন্ন লিংক দেয়া হচ্ছে, যে প্রধানমন্ত্রী উপহার দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, এগুলো লিংকে ঢুকে আসলে প্রতারিত হচ্ছে, তো এখনো মানুষ হচ্ছে। তবে আবার হচ্ছে, এই যে এখন ভুয়া হচ্ছে। খবর বা ফেক নিউজ, এটা বন্ধ করতে গিয়ে অনেক সময় প্রকৃত বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে কিনা, মানে কঠোর আইন ছাড়া কেবল সত্য তথ্য দিয়ে গুজব মোকাবেলা করার কোনো কার্যকরী উপায় কি আদৌ আপনার জানা আছে? সামাজিক এবং রাজনৈতিক অনেক ইস্যু আছে, সেই ইস্যুসগুলি আসলে ডিটারমিন হয় যখন ডমিনেটিং প্রবলেমটা যখন অ্যানার্কিতে বা একটা থ্রেট তৈরি করে, তখন একটা আইন তৈরি হয়। সে আইনে কিন্তু কিছু স্বাভাবিক সমস্যা মানে বা প্রয়োজনীয় বিষয় কিন্তু আপনার খর্ব হতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে এই ধরনের রেগুলেটরি আইন আমাদেরকে নিরাপদ করবে, সেই বিষয়টা চিহ্নিত করতে পারলে আমার মনে হয় আইন করা যেতেই পারে। তাতে আইনের নেগেটিভ পজিটিভ দিক থাকে, কিন্তু সেগুলোকেও যদি আমরা একটা ফর্মুলেশনস এর মধ্য দিয়ে ডেলিভার করতে পারি আমাদের রাষ্ট্রযন্ত্র অথবা সমাজ সোসাইটিতে, সেটা কিন্তু মানুষ মেনে নিবে, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা জেনে নিচ্ছিলাম। আজকের এই আয়োজনে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনুর সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।